ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে অংশটা আছে আমরা অলরেডি, তোমরা জানো যে অনেক অংশই আমরা কিন্তু করে ফেলছি। হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন, মোটামুটি অনেকগুলো জিনিস আমরা স্টাডি করছি। এখন তোমাদের জন্য আমরা কিছু জিনিস রেখে দিচ্ছি। তোমাদের জন্য আমরা কিছু জিনিস রাখবো, যেটা হচ্ছে তোমরা পড়বা। তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে রিজন। তোমরা একটু কাগজ কলম নিয়ে লিখে রাখতে পারো যদি কন্টেন্ট ভুল হয় বা মিসিং বা ভুলে যাও। সেই জন্য আমরা এই শীটের আর অল্প কিছু জিনিস পড়বো, তারপরে আমরা আমাদের টপিকসটা চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ আজকে অল্প কিছু জিনিস আমরা তোমাদেরকে পড়তে বলবো, আমি বলবো না। কারণ কি? কারণ তোমাকে আমি অলরেডি তোমার যেটা নিয়ে চিন্তা করার দরকার, যেখানে বোঝার দরকার বা হিসাব কিতাব বলি আমি, যেটা ক্যালকুলেশন, সেগুলো আমরা অলরেডি এখন শিখে ফেলছি। এখন তোমার কিছু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিছুটা বুঝতে হবে। বিশেষ করে এখানে যে ইম্পর্টেন্ট টপিকসটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে শেয়ার শেয়ার নাই কেন? শেয়ার করি নাই আমি এখনো। ওকে, এটা ছিল আর কি। আমরা আগে আসসালামু যেগুলো ছিলাম, হ্যাঁ, উপরের অংশগুলো আমরা পড়া শেষ আমাদের। টার্মস, ডেফিনেশন, এটা সেটা অনেকগুলো কিছু আমরা পড়ছি। আমরা এখন একটু নিচের দিকে আসতেছি। নিচের দিকে অল্প কয়টা জিনিস আমরা একটু পড়বো, পরে দেন আমরা আমাদের টপিকসটা সুইচ করব। ঠিক আছে? অর্থাৎ ময়েশ্চার যে চ্যাপ্টারটা, সেটার ইম্পর্টেন্ট পার্টগুলো শেষ করে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করব। এবং আজকে আমরা ওই আসসালামু রিমেইন। আলাইকুম স্যার। হ্যাঁ, বলো বলো। না স্যার, কিছু বলার নেই স্যার। আচ্ছা, কেউ জয়েন করতে চাইলে, আজকে তো আমি কোনো সাউন্ড পাচ্ছি না, বুঝছো? কোনো ইন্ডিকেটর বা কোনো সাউন্ড আমি কিন্তু শুনতে পারতেছি না। কেন স্যার, যে কেউ আপনাদের জয়েন। কথা শুনতে পারতেছেন না স্যার? হ্যাঁ, তোমার কথা শুনতেছি, বাট ওই যে আমি তো ল্যাপটপ থেকে কোনো সাউন্ড আমার কাছে ও, আসতেছে না, ঠিক আছে? ও জি স্যার, জি এই স্যার। জন্য কেউ জয়েন ওকে করতে স্যার। চাইলেও আর মনে করো, মানে আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি আর কি। এই একটা ওকে ঝামেলা স্যার। থাকতে পারে। মাঝে মাঝে আমি চেক করব, যদি থাকে তাহলে সে অ্যাড হবে আর কি। কারণ অলরেডি আমরা অনেক সময় নষ্ট করছি এতক্ষণে, আর কারো বাদ থাকার কথা না আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে রিজন ফর ডিফারেন্সেস অফ ফাইবার রিগেইন। তাহলে আমরা গতদিন বলছিলাম কি, যে অনেক ধরনের ফাইবার, এক একটা ফাইবারের, এক এক ফাইবারের এক এক রকম ময়েশ্চার রিগেইন, ঠিক না? স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন এক এক রকম। এটার বেসিক কারণটা কি? এই ময়েশ্চার রিগেইনের এরকম অবস্থা হওয়ার কারণ কি? বুঝতে পারছো? এটার উত্তরটা পাবা হচ্ছে এই এই অংশটুকু পড়লে। রিজন ফর ডিফারেন্সেস ইন ফাইবার রিগেইন। যদি তোমরা এই অংশটুকু পড়ো, যে কোন কেমিক্যাল স্ট্রাকচারের কারণে আসলে কোন ধরনের ফাইবারে ওয়াটার অ্যাট্রাকশন বেশি হয়, আবার ওয়াটার অ্যাট্রাকশন কম হয়, এই দুইটা জিনিস কেন কেন হয়, সেই কথাগুলো এই অংশটাতে লেখা আছে। তো বুঝতে পারতেছো যে তুমি তোমার জন্য রাখছি আর কি। এটা এটা আমি পড়াবো না, মানে আসলে আমি পড়ানোর থেকে ও যা বলছে এটা অনেক বেশি সুন্দর করে লিখছে। আমি যেটা চাই সেটা হচ্ছে তোমরা এটা পড়বা সুন্দর করে। পড়ার পরে একটা ছোট্ট একটা সামারি লিখবা, 3 লাইন 4 লাইনের মধ্যে। অর্থাৎ এই পুরো টপিকসটাকে ছোট করে ফেলবা। এত ছোট করবা যাতে একটা মানুষ তোমার কথাটা শোনার সাথে সাথে বুঝে ফেলে যে আসলে কি, কেন, হোয়াট ইজ দ্য রিজন। কারণ এত বড় সময় তুমি পাবা না কখনো। তোমাকে যদি আমি ভাইভাতে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য মেইন রিজন, ডু ইউ থিঙ্ক, বিহাইন্ড দ্য ডিফারেন্সেস অফ ফাইবার রিগেইন, তাহলে তুমি তখন কিভাবে অ্যান্সার করবা? মানে অনেক বড় একটা ডিসক্রিপশন শুরু করবা কিনা, 1 ঘন্টার একটা লেকচার। এত বড় লেকচার কিন্তু কেউ শুনবে না। তাহলে তুমি এইটাকে এত ছোট করবা যাতে খুব অল্প সময়ের মধ্যে আমি এটা বুঝতে পারি যে আসলে পার্থক্যটা কি। মনে থাকবে? ওকে স্যার। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে এটা। নেক্সট আরেকটা কাজ আমরা আছে, সেটা হচ্ছে রিগেইন অ্যান্ড হিউমিডিটি রিলেশন টু টেক্সটাইলস। আমরা পড়ছি কি, যে ময়েশ্চার রিগেইন করতেছে, আবার রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, এই দুইটার রিলেশনটা কি টেক্সটাইলের সাথে। ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে একটু দেখতে চাই।
নরমালি ওই যে আমাদের যেহেতু আমাদের স্যাম্পল গুলো তোমরা জানো যে ময়েশ্চার অ্যাবজর্বেন্সি না, আমরা বলছি রিলেটিভ হিউমিডিটির উপরে ভিত্তি করে তোমার আসলে ময়েশ্চারের দুইটা কন্ডিশন হয় মানে স্যাম্পলের, একটা হচ্ছে কি ওয়েট স্যাম্পল, একটা হচ্ছে ড্রাই স্যাম্পল। এখন ওয়েট স্যাম্পল বলতে তোমরা কি বুঝো আর ড্রাই স্যাম্পল বলতে কি বুঝো, এই দুইটা সম্পর্কে আমাকে একটু আইডিয়া দাও তো দেখি। স্যার ওয়েট মানে স্যার ভিজা স্যাম্পল, আর ড্রাই মানে শুষ্ক স্যার। হ্যাঁ, এখন ওয়েট স্যাম্পল বলতে কোনটা, মানে ওয়েটের কয়েকটা এক্সাম্পল দাও। কখন আসলে স্যাম্পল আমরা ভিজাই কখন? ওয়েট প্রসেসিং এর সময় স্যার। হ্যাঁ, ওয়েট প্রসেসিং এর সময়, বিশেষ করে তোমার স্কাউরিং, ব্লিচিং, তারপরে ডাইং, ডাইং এর পরে আবার ওয়াশিং, ওয়াশিং এর পরে আবার এটাকে আমরা কি করি, এই যে হাইড্রো এক্সট্রাক্টিং করি, হাইড্রো এক্সট্রাক্টিং করার পরে আবার আমরা এটাকে কি করি, হিট সেটিং এ নিয়ে যাই। যদি আমি ইসের কথা বলি, এই যে তোমার নিট ফেব্রিকের কথা বলি, আর যদি ওভেন ফেব্রিকের কথা বলো তাহলে হচ্ছে কি ফার্স্টে স্কাউরিং, ব্লিচিং সবগুলো প্রসেস আছে, দেন কোথায় যাবে, ডাইং এ যাবে, ডাইং এ গিয়ে ওয়াশিং হবে, রিনসিং হবে, তারপরে ড্রাইং তুমি করতেও পারো নাও করতে পারো, বাট ড্রাইং একটা অংশ থাকে যে আমরা এটাকে ড্রাই করি। তবে হাইড্রো এক্সট্রাক্টিং করার পরে এটা ড্রাই না করে অনেক সময় দেখা যায় কি এনজাইম ট্রিটমেন্ট একটা করে, এনজাইম ট্রিটমেন্ট, বিশেষ করে কটন গুলোকে, হ্যাঁ কটন ফাইবার এগুলোকে এনজাইম ট্রিটমেন্ট একটা করে হেয়ারিনেস রিমুভ করার জন্য, প্লাস অন্যান্য নিউট্রালাইজেশন কিছু প্রসেস আছে। এরপরে ফাইনালি সেটা আবার কালেকশন করা হয়। তাহলে মোটামুটি এই জিনিসগুলো থেকে তুমি বুঝতে পারতেছো যে স্যাম্পলের ক্ষেত্রে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে ড্রাই স্যাম্পল, একটা হচ্ছে ওয়েট স্যাম্পল। এখন ওয়েট স্যাম্পল এবং ড্রাই স্যাম্পল এই দুইটার মধ্যে বলা হচ্ছে কি যে রিগেইনের এফেক্ট কি। এখন যদি স্যাম্পলটা ওয়েট হয় ভিজা অলরেডি, তাহলে সেটা কি হবে, আস্তে আস্তে ওর ভিতরে যে পানিগুলো সেগুলো সে রিমুভ করে করে নিউট্রালাইজ বা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। আর যদি কোনো ম্যাটেরিয়াল ড্রাই হয়, ওই যে আমরা বলছিলাম যে ওভেন ড্রাই করে ফেলছি তারপরে তাকে আমি রেখে দিচ্ছি নর্মালি, এটা কি করতেছে, অ্যাটমসফিয়ার থেকে আবার ময়েশ্চার অ্যাবজর্ব করতেছে। কি পরিমাণ অ্যাবজর্ব করবে, এটা হচ্ছে তার ওই যে ফাইবারের কোয়ালিটি অনুযায়ী। ফাইবার এখন যদি কটন হয় একরকম হবে, পলিস্টার যদি হয় অন্যরকম হবে, তাহলে এক একজনের ময়েশ্চার রিগেইন এক এক রকম হতে পারে। তো একটা স্ট্যান্ডার্ড প্রপার্টিস আছে যে কটন ফাইবার কতটুকু করে, পলিস্টার কতটুকু করে, তাহলে সেটা আমরা যদি, যেহেতু আমরা এক্সপেরিমেন্ট অলরেডি আমরা আগে থেকেই করে রাখছি, তো সেগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি, তাহলে বুঝতে পারতেছি কতটুকু হাইয়েস্ট সে আসলে ময়েশ্চার ক্যাপচার করতে পারে। এবং তাছাড়াও কিছু এইগুলো আছে, ঠিক আছে। এছাড়াও তাহলে কতগুলো বিষয় আছে যে তোমার এখন এই ড্রাই স্যাম্পল রেখে দিলে, এই যে আমাদের অনেক সময় দরকার হয় আর কি, বুঝতে পারতেছো যে 100 কেজি ফেব্রিক আমি প্রসেস করতেছি, এখন ড্রাই ওয়েট হচ্ছে এত, তাহলে এটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে রেখে দেই, হ্যাঁ ওয়াশিং টোয়াশিং ট্রিটমেন্ট করে, তাহলে এটার ওজন কত হইতে পারে, এটা কিন্তু একটা আইডিয়া আমার কিন্তু চাইলে আমি নিয়ে আসতে পারি। বুঝতে পারছো, মানে আমরা চাইলে একটা আইডিয়া করতে পারি যে এটাকে আমরা যদি অ্যাটমসফিয়ারে রেখে দেই, অলরেডি এটা 12 কেজি বা 20 কেজি বা 100 কেজি আছে, তাহলে এটা রেখে দিলে কত কেজি হবে, হ্যাঁ 24 ঘন্টা পরে বা সামথিং। আবার কিছু কিছু চোরামিও আছে, আমরা বলি যে কিছু পানি অ্যাড করে দেয়া, যে ওজনে একটু বাড়ায় দেওয়া আর কি, আর একটু বাড়ায় দেওয়া, যেটা দরকার নাই তার চেয়ে বেশি একটু বাড়ায় দেওয়া। তো সেটা আমরা করতে চাবো না, ঠিক আছে। তারপরেও যদি কেউ চায়, মানে কেউ চায় না আর কি, অনেকেই করে আর কি, তো সেগুলো হচ্ছে আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। তো তুমি এখন বুঝতে পারতেছো যে ময়েশ্চার রিগেইন এবং হিউমিডিটি এই দুইটার একটা এফেক্ট তোমাকে সবসময় ইকুইলিব্রিয়ামে, অর্থাৎ আমরা সবসময় কাজ করি কোথায়, ইকুইলিব্রিয়ামে। তুমি ড্রাই স্যাম্পল মাত্র প্রসেস করছো, এখনই কি প্যাকেট করে ফেলবা? না স্যার, সেটাকে তো একটু শুকাতে দিব। না স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু লস খাবা, ঠিক না? তুমি জি কিন্তু স্যার। ওজনে কম পাবা। আবার ওয়েট স্যাম্পল, এখন এটা ভিজা ভিজা অবস্থায় কি প্যাকেট করবা? তাও কিন্তু বোকামি আর কি। ঠিক আছে, তাহলে দুইটাই আমাদের করা উচিত না, আমরা সবসময় ইকুইলিব্রিয়ামে ট্রান্সফার করব, বাট এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে আমরা হিসাব করতে হবে যে আমরা আসলে ড্রাই স্যাম্পলে কতটুকু আছে, ওয়েট স্যাম্পলে কতটুকু আছে। তোমরা অলরেডি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কয়েকটা টার্মস আছে দেখবা, ওয়েট লস এরকম একটা টার্মস ইন্ডাস্ট্রিতে ইউজ করে, ওয়েট লস। তাহলে কি হচ্ছে, সে 500 কেজি ফেব্রিক প্রোডাকশন নিছে বা পারচেস করছে, এটাকে সে ডাইং করবে, হ্যাঁ তাহলে 500 কেজি ডাইং করবে, মানে ওয়েট প্রসেসিং এ সে প্রসেস করবে। এখন এই 500 কেজি ফেব্রিক কিন্তু স্যার একটু একদম জয়েন ফেব্রিকও, হওয়ার জন্য স্যার রিকোয়েস্ট দিচ্ছি স্যার। হ্যাঁ বলো।
স্যার একজন জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিছে বোধহয়। ও, ওটা তো আমি অ্যাকসেপ্ট করছি, আর তো কোনো রিকোয়েস্ট আসে নাই। দেখো এখানে তো কেউ নাই, আমি তো চেক করলাম কিছুক্ষণ পর পর, কারো রিকোয়েস্ট আসে নাই। জি স্যার। এই যে আমি 2 মিনিট পর পরই তো এখানে একটু চেক করতেছি। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে কি যেন বললাম, আহ, প্রায় 500 কেজি, যদি প্রায় 500 কেজি ধরো আর কি, অথবা 1 টন যদি ধরো, 1000 কেজি, 1 টন, 1 মেট্রিক টন, সরি 1 মেট্রিক টন, 1000 কেজি, 1000 কেজি তুমি ফেব্রিক প্রোডাকশন বা প্রসেস করবা, তাহলে 1000 কেজি ফেব্রিক তোমার প্রসেস করতে গেলে তোমার এখন লস হবে কত কেজি, সেটা কিন্তু তোমার একটা ধারণা থাকতে হবে। বুঝতে পারছো? মানে আলটিমেটলি তুমি লাস্টে গিয়ে কয় কেজি ফেব্রিক পাবা, যদি এটা ধারণা না থাকে তাহলে কিন্তু ওয়েট প্রসেসিং এ তুমি কাজ করতে পারবে না। এরপরে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ তুমি আসো, এখন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কত কেজি ফেব্রিক বা কত ইয়ার্ড ফেব্রিক তুমি কিনে এনে কতগুলো গার্মেন্টস প্রোডাকশন করতে পারবা, সেটার কিন্তু হিসাব তোমার জানা থাকতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারবে না। তোমার এই 1,00,000 পিস টার্গেট দিছে, তুমি এমন ভাবে ফেব্রিক আনতে পারবে না যেটা তোমার শর্ট পড়ে, আবার এমন ভাবে ফেব্রিকও কিনবা না তুমি যেটা বেশি হয়, অর্থাৎ পরের ফেব্রিক গুলো তুমি এক্সট্রা মানে রাইখে দিছো, এগুলো দিয়ে কোনো কাজই করতে পারতেছো না, বা প্রোডাকশন করলেও তুমি কোনো প্রাইস পাবা না, এক কথায় মানে টাকা পাবা না আর কি। তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে ওয়েট প্রসেসিং এর ওয়েট লসটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এটার কোনো হিসাবই পাবা না, যে ভাই আমার ফেব্রিক গেল কোথায়, 1000 কেজি ফেব্রিক ডুবাইছি, তার মধ্যে দেখা যাচ্ছে 50 কেজি ফেব্রিক নাই, 50 কেজি ফেব্রিক গেল কোথায়? ঠিক আছে? তো এটা কিন্তু মানে খুবই জটিল একটা এবং মজার একটা বিষয়, যে এটা আহ, যাচ্ছেটা কোথায়। এটা কিন্তু হাওয়াতে মিলেও যাচ্ছে না, এটা কিন্তু এই যে তুমি প্রসেস করতেছো, এখানে ফাইবার লস আছে, কেমিক্যালের কারণে ফাইবার ড্যামেজ আছে, এরপরে তো ময়েশ্চার কন্টেন্ট বেশি না কম সেটা তো আমি জানি না, দ্যাট মিনস তুমি কি ধরনের ফেব্রিক আসলে কিনছো, তার মধ্যে পানি আছে কতটুকু, সেই পানিটুকু বাদ দিলে থাকে কতটুকু ফেব্রিক, সেটা আবার আহ, যখন প্রসেস হবে 30 দিন 40 দিন, ততদিনে হিউমিডিটি কত চেঞ্জ হয়ে যাচ্ছে, আলটিমেটলি তুমি ফাইনালে গিয়ে কত পাচ্ছ। তাহলে বুঝতে পারতেছো একটা বিশাল গ্যাপ তোমার থেকে যেতে পারে। অর্থাৎ যারা রেগুলার কাজ করে 1 মাস 2 মাস বছরের পর বছর কাজ করতেছে, তাদের কিন্তু এগুলো অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, তারা অলরেডি এগুলো সম্পর্কে অ্যাডপ্টেড, তারা অলরেডি এগুলো সম্পর্কে জানে, এক্সপিরিয়েন্সড হয়ে গেছে। তখন তারা এই হিসাবগুলো, এই যে জটিল হিসাব যেটার কোনো আদৌ কোনো হিসাব আসলে কেউ করে না, হ্যাঁ, তো সেই হিসাবটা কিন্তু তাদের কাছে আছে। আর আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু সবই কি করতে পারি, আমরা যদি ক্যালকুলেশন করতে পারি, হিসাব করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই এগুলো বের করে ফেলতে পারি, একটা অ্যাজামশন আমরা কিন্তু পেয়ে যেতে পারি। আমাদের আর ওদের উপরে বা ওই এক্সপিরিয়েন্স আমার দরকার নেই, আমি তার আগেই কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছি। ঠিক আছে? মানে ওরা ধারণা করতেছে, ওরা কাজ করতে করতে শিখতেছে, যেটা কিন্তু আমরা অলরেডি আগেই কিন্তু জানতেছি, বাট বুঝতেছি না। যখন ইন্ডাস্ট্রিতে যাই তখন মনে হয় কি এগুলো কি, কারণ তুমি তো আর এটা দেখবা না, এই হিসাবটা মানে তোমার তো কেউ শিখাবে না, কেউ ধরে ধরে এটা বলবে না। ঠিক আছে, যে ভাই এখানে তো ওয়েট লস হয়, ওরা কি করবে, 1050 কেজি কিনে আনবে, আর তুমি বলো ভাই আপনার তো লাগবে হচ্ছে 1000 কেজি, আপনি আবার 1050 কেজি কেন কিনবেন? ঠিক আছে, এই যে তুমি একটা কোশ্চেন করলে, বলে যে ভাই আপনি বুঝেন, আপনি থাকেন বুঝবেন, এই সেই বলবে, হ্যাঁ এক্সপিরিয়েন্স হন, হ্যাঁ মাঝখানে খেয়ে ফেলে বা মাঝখানে নষ্ট হয়, এটা হয় সেটা হয়, আসলে মূল রিজন গুলো কি কি, এই কোন কোন কারণে আসলে এটা এরকম হচ্ছে, সেই জিনিসগুলো তুমি, যদিও গ্রাফটা খুব সিম্পল মনে হয়, যেন খুব সিম্পল একটা জিনিস, হ্যাঁ গ্রাফটা এরকম হচ্ছে এরকম হচ্ছে, বাট এটার এফেক্টটা অনেক বিশাল একটা জায়গায় পড়তেছে। তো তোমরা আপাতত এই রিলেশনটা পড়বা, যে রিগেইন এন্ড হিউমিডিটি রিলেশন টু টেক্সটাইলস, এই একটা অংশ তোমরা পড়বা। আমরা এটাতে যাব না, এই অংশে আমরা যাব না, কারণ এগুলো পরেও বা অ্যাপ্লিকেশনেও আমাদের এখন এটা লাগবে না আপাতত, কারণ সব ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব না। ঠিক আছে? কার্ভের ক্ষেত্রে আমরা যাব না, আমরা যাব এখানে, এই জায়গাটায় আমরা আসবো আবার, ফ্যাক্টরস এফেক্টিং দা ফাইবার রিগেইন। তাহলে কি কি ফ্যাক্টর ফাইবার রিগেইন কে, ফাইবার রিগেইন এফেক্টিং দা ফাইবার রিগেইন, হ্যাঁ আসলে এটা ফাইবার রিগেইন হবে না ময়েশ্চার রিগেইন হবে? হ্যাঁ ওয়ার্ডটাই তো কেমন যেন লাগলো, ফ্যাক্টরস এফেক্টিং দা ফাইবার রিগেইন। যাই হোক, এখানে আসলে ফাইবার ময়েশ্চার রিগেইন দিলে ওয়ার্ডটা ক্লিয়ার হয় আর কি। ঠিক আছে?
ফাইবার রিগেইন বলে কোনো ওয়ার্ড আসলে নাই। এফেক্টিং দ্য রিগেইন অফ ফাইবার, অর্থাৎ ময়েশ্চার রিগেইন অফ ফাইবারস। তাহলে আমরা বলতে পারি যে ফাইবারের ময়েশ্চার রিগেইনটাকে এফেক্ট করতেছে কি কি। তাহলে ওই যে বলছি প্রথমে রিলেটিভ হিউমিডিটি, টাইম, কতক্ষণ তুমি এটাকে রাখতেছো বিভিন্ন স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে, টেম্পারেচার তো অবশ্যই, কারণ টেম্পারেচারের কারণেই আসলে এই রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ হয়। তোমরা কি টেস্টিং ল্যাবে ঢুকছো কখনো কেউ? না স্যার। আচ্ছা, ওখানে না দেখবে স্যার। দুইটা থার্মোমিটার আছে, হ্যাঁ দুইটা থার্মোমিটার আছে, হাইগ্রোমিটার বলে আর কি। দুইটা থার্মোমিটার আছে, ওই থার্মোমিটার থেকে অনেক সময় আমরা টেম্পারেচার হিসাব করি, টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা কি করি রিলেটিভ হিউমিডিটি মেজার করি। স্যার খুব এটা সুন্দর আমি একটা সূক্ষ্ম চার্ট আমাদের আছে, শেখাইছে। হ্যাঁ খুব সুন্দর একটা চার্ট আছে আর কি। ওই চার্টটা ফলো করলে আসলে তুমি বুঝতে পারবা যে এটা কত সহজ। হ্যাঁ জি এটা স্যার, কিন্তু খুব ওয়েট বাল্ব জটিল এন্ড কিছু না। ড্রাই বাল্ব। হ্যাঁ ওয়েট বাল্ব এন্ড ড্রাই বাল্ব, মানে খুব সহজ আর কি। ওই নিয়মটা একবার শিখলে তুমি আসলে আর তোমার কিছু করা লাগবে না। এটা আমরা ডেইলি একবার একটু চেক করি যে আজকে ময়েশ্চার রিলেটিভ হিউমিডিটি কত কত আছে, স্ট্যান্ডার্ড থেকে কি খুব বেশি ডিফারেন্স হয়ে গেছে কিনা সেটা আমরা একটু মাঝে মাঝে দেখি। তবে এটা কি আসলে এটা মেনটেন করতে হয়, ঠিক আছে? আমাদের তো আর মেনটেন করার স্কোপ নাই। হ্যাঁ আমাদের তো মনে করো দরজা জানালা সব খোলা না, আমাদের তো মানুষ ঢুকতেছে বেরোচ্ছে, তারপরে তোমার জানালা খোলা দরজা খোলা, হ্যাঁ বাতাস আসতেছে যাচ্ছে, এরকম না। আসলে ল্যাব এনভায়রনমেন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। তোমরা যখন একটু বেশি হাই কি কন্ডিশনে যাবা, তখন দেখবা যে ওইসব ল্যাবের সবকিছু কিন্তু মেনটেইনড। মানে তুমি বাইরে থেকে একটা লোক ঢুকলে ওই জায়গার টেম্পারেচার এবং ওই জায়গার ইগুলোতে সে কিন্তু ঢুকতে হবে, বুঝতে পারছো? মানে তোমার টেম্পারেচারও ওই টেম্পারেচারে নিয়ে যাবে, তোমার রিলেটিভ হিউমিডিটিও ওই রিলেটিভ হিউমিডিটিতে নিয়ে যাবে। আগে তোমাকে কন্ডিশনিং করা হবে, অর্থাৎ তোমার বাইরের টেম্পারেচার যাই হোক না কেন ওইটার ভিতরে টেম্পারেচার হচ্ছে কন্ট্রোল। এই জন্য ভিতরে তোমার এটা চেক করা হবে রিলেটিভ হিউমিডিটি। যখন আমরা টেস্টিং করব তখন দেখতে হবে যে রিলেটিভ হিউমিডিটি ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা। ওই যে আমরা বলছি যেটা যে প্লাস মাইনাস এত প্লাস মাইনাস এত ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, না থাকলে টেস্ট করার কোনো দরকার নেই। মানে তুমি যাই টেস্ট করো না কেন সেটা আসলে এমন একটা রেজাল্ট দিবে যেটা কি কিছুটা ভুল। কি জয়েন করতেছে আবার বের হয়ে যাচ্ছে, কিছু বুঝলাম না। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, এফেক্ট অফ রিগেইন অন ফাইবার প্রপার্টিজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টর এফেক্ট করে। আর এখানে কি বলছে, এফেক্ট অফ রিগেইন অন ফাইবার প্রপার্টিজ, এটা আরেকটা বিষয়। যদি রিগেইন কম বেশি হয়, মানে ময়েশ্চার রিগেইন কম বেশি হয়, তাহলে সেটা ফাইবার প্রপার্টিজকে কিভাবে এফেক্ট করে, তাহলে সেই জিনিসটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রথমে বলছে কি ডাইমেনশনাল। তোমরা ওই যে টেক্সটাইল ফিজিক্স পড়ছো ঠিক না, সোয়েলিং একটা প্রপার্টিজ আছে, সোয়েলিং, ফাইবারের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ফেব্রিকের থিকনেস চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরপর বলছে কি মেকানিক্যাল প্রপার্টিজ অনেক সময় চেঞ্জ হইতে পারে, মেকানিক্যাল প্রপার্টিজ। তাহলে তোমার এই যে এনভায়রনমেন্ট, এই যে আসলে এটার এফেক্টটা কেন দরকার, ওই যে তুমি যদি স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড রিলেটিভ হিউমিডিটি এটা যদি মেনটেন না করে টেস্টিং করো, তাহলে তুমি আজকে একটা টেস্ট করলা, এই যে রেজাল্টটা পাইলা আরেকজনকে টেস্ট করতে দিলা, সে আবার আরেকটা এনভায়রনমেন্টে টেস্ট করলো, তাহলে দুজনের টেস্টিং এর রেজাল্টটা ডিফারেন্ট হবে, বুঝতে পারতেছো? একজন ইন্ডাস্ট্রিতে টেস্ট করছে, আরেকজন কি করছে ল্যাবে টেস্ট করছে, আরেকজন কি করলো ওই বিদেশে গিয়ে সে টেস্ট করছে, তাহলে তিনজনের রেজাল্ট তিন রকম। ঠিক আছে, এই জন্য অনেক সময় কি হয় কেউ কাউকে বিশ্বাস না করলে কি হয় একসাথে আসেন, আমরা তিনজন একসাথে টেস্ট করি, যা আসে তাই। ইন্ডাস্ট্রিতে অনেক সময় এগুলো নিয়ে তর্কাতর্কি হয় আর কি, যে ভাই আপনি আমার তো ঠকাইলেন, আমারে জিএসএম কম দিচ্ছেন, আমারে মোটা সুতা দিচ্ছেন, এটা সেটা বুঝলা, ঠিক আছে, এটা শেষ করে। তারপরে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, কিছু কিছু ফাইবারের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যায়, যেগুলো বিশেষ করে তোমার ওই যে আমরা বললাম না যে ময়েশ্চার রিগেইনের পার্সেন্টেজ বেশি কম আছে, একটাতে 0 আরেকটাতে দেখা যাচ্ছে 8%, 13%, 17%। তাহলে ফাইবার গুলোর প্রসেস করার সময় অনেক সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করতে পারে যখন আমরা এটাকে প্রসেস করতে যাই, বিশেষ করে ড্রাই স্যাম্পল। ওয়েট স্যাম্পল হয়তো এটা হবে না, বাট ড্রাই স্যাম্পলে এটা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাটিং ডিপার্টমেন্ট দেখবা লেয়ার করে, লেয়ার সরি ওই যে গার্মেন্টস এর কাটিং ডিপার্টমেন্ট দেখছো না, একটা ফেব্রিকের উপর আরেকটা ফেব্রিকের লেয়ার দেয় যে, জানো তো এটা?
মার্কার জি স্যার, বানাচ্ছি ডাবল লেয়ার। না না, ডাবল না তো, ওখানে তো প্রায় 50, 60, ইভেন 120টা পর্যন্ত লেয়ারও দেয়া হয়, ফেব্রিকের লেয়ার। জি স্যার। তো ওই লেয়ার গুলো কি হয়, একটার সাথে একটা কিন্তু ফ্রিকশন করতে থাকে, কন্টিনিউয়াস ফ্রিকশন হতে থাকে। ফ্রিকশন হতে হতে ওখানে কি হবে, একটা ইলেকট্রিক মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করে। এবং অবাক হয়ে যাবা যে কিছু কিছু সময় ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ভোল্টেজটা কিন্তু অনেক বেশি হয়। মানে কিছু কিছু মানুষ আছে যে এটা সহ্য করতে পারবে না, ধরার সাথে সাথে তাকে যদি শক দেয়, ওই ফেব্রিক ধরতে গিয়ে সে শক খেয়ে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মানে হার্ট অ্যাটাকের মতো আর কি। তো এই জন্য একটু সাবধান থাকতে হবে এইসব জায়গায়, যে আদৌ যাতে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিসিটি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম না করতে পারে। আর কিছু কিছু সমস্যা আছে রোলারের সাথে লেগে যায়। রোলার, ওই যে আমরা যে বলি না যে তোমার রোলার দিয়ে ফাইবার প্রসেস করা বা ইয়ার্ন প্রসেস করা, তখন ওই রোলার থেকে ইয়ার্নটা বা ফাইবারটা কি হয়, রিমুভ হইতে চায় না, সরতে চায় না। তো সরতে না চাইলে ওই যে ওইটার সাথে লেগে থাকে, জড়িয়ে যায়। জড়িয়ে গেলে কি হয়, ওই যে ফাইবারের কোয়ালিটি প্রপার্টিস ঠিক মতো হয় না, কোয়ালিটি ফল করে, এই ধরনের ঝামেলাগুলো আছে। এই জন্য আর্থিং করার ব্যবস্থা করতে হয় অনেক সময়। মানে কনভেনশনাল যেসব মেশিন আছে, কনভেনশনাল আমরা বলবো যে ওল্ড, তো ওরা তো এইসব জিনিস মানে হিসাব করতো না আর কি, মানে মিজান না করেই ওরা সাধারণত ওইসব মেশিন গুলো বানাইছিল। অর্থাৎ পুরোনো ইন্ডাস্ট্রি গুলোতেই তোমার এই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ করতো আগে। এখন হয়তো বা এটা অনেকটা কমে গেছে, কারণ এখন বর্তমান মডার্ন মেশিন গুলো সবই দেখা যাচ্ছে লাইন করে তারা একটা আলাদাভাবে নিয়ে যায়, এই তোমার আর্কিটিং টার্কিং সবকিছুর ব্যবস্থা করে ফেলে। আলটিমেটলি মডার্ন মেশিন গুলোতে আর এই ধরনের সমস্যাগুলো নাই, তবে পুরনো মেশিনে তুমি এগুলো ফেস করবে। এরপরে বলা হচ্ছে কি থার্মাল এফেক্ট, এটাও তোমার রয়ে গেছে। আমি এই জায়গাগুলোতে একটু স্কিপ করে যাচ্ছি যেহেতু তোমরা এটা পড়বা সেই জন্য। তাহলে আমি এই তিনটা জিনিস, অর্থাৎ 14 পেজ পর্যন্ত এই তিনটা জিনিস তোমাদেরকে দিব। এটা আমরা পড়বো না, এগুলো পড়বো না, কারণ হচ্ছে কাউন্ট শিখতে হবে, আগে শিখতে হবে কাউন্ট, তারপরে বাকি অংশ আমাদেরকে আসতে হবে। তো এটা আমরা এখন পড়বো না। আমরা এই পর্যন্ত এই তিনটা টপিকস, একটা হচ্ছে কি ময়েশ্চার রিগেনের ফ্যাক্টর, ময়েশ্চার রিগেনের এফেক্ট অন ফাইবার প্রপার্টিস, এবং হোয়াই ডিফারেন্স, ডিফারেন্ট ফাইবারের ময়েশ্চার রিগেনের ডিফারেন্স কেন বেশি চেঞ্জ হচ্ছে, সেই কয়েকটা জিনিস আমরা দেখব। আর একটা ছোট্ট ম্যাথ দেখবো এখানে, এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু দেখব। এই ম্যাথটা কি বলছে, স্ট্যান্ডার্ড রিগেইন অফ ব্লেন্ডেড, ব্লেন্ডেড ইয়ার্ন। ব্লেন্ডেড মানে বুঝতে পারতেছো, এখানে দেখো এটার ময়েশ্চার রিগেইন কত, কটনের 8.5, ঠিক আছে? হ্যাঁ দেখতেছো জি তো? স্যার। হ্যাঁ, তারপরে এটা এটা দেখো টেরিলিন, টেরিলিন মানে পলিস্টার, পলিস্টারের ময়েশ্চার রিগেইন কত দেখো এখানে 0.4, ঠিক না? জি স্যার। তাহলে এই দুইটা দিয়ে আমি একটা নতুন একটা ফাইবার বানাচ্ছি, নতুন একটা ফাইবার, মানে এটার সাথে এটা মিক্স করবো আর কি। এখন এটা এটা নিচ্ছি 80%, এটা নিচ্ছি 80%, আর এটা নিচ্ছি মনে করো 20%, মানে পলিস্টার আর কি, পলিস্টার ফাইবারটা আমি 20% নিচ্ছি। তাহলে এই দুইটা যোগ করে কি হলো, 100% একটা কি হচ্ছে, ইয়ান তৈরি হচ্ছে, ঠিক না? যেটা নাম হচ্ছে পিসি, পিসি। তাহলে এটা 100% বলা যাবে না, সরি, 80-20, 80-20, 80% পলিস্টার আর 20% কটন। সরি আমি তো উল্টা লিখলাম, এটা তো পিসি না, এটা হচ্ছে সিভিসি। সিভিসি নাম শুনছো তোমরা? জি স্যার, চিপ ভ্যালু অফ কটন। হ্যাঁ, মানে কি কটনের পরিমাণ বেশি নাকি? কটনের প্রাধান্য বেশি স্যার। হ্যাঁ, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে সিভিসি, সরি পলিস্টার না, সিভিসি, ঠিক না? তাহলে সিভিসির মধ্যে Yes, sir. কটন হচ্ছে কত পার্সেন্ট, 80%, এটার ভ্যালু হচ্ছে কত 20%। তাহলে এটা দিয়ে আমি একটা ইয়ার্ন বানাবো, সেটার ময়েশ্চার রিগেইন কত হবে? সুন্দর একটা কোশ্চেন না? জি স্যার। তাহলে এটা কিভাবে বের করতে হয়, এখানে তোমার একটা সূত্র দিছে, এই যে এখানে একটা সূত্র দিছে, স্ট্যান্ডার্ড রিগেইন অফ ব্লেন্ডেড C1, C1 মানে হচ্ছে কটন, এটা মানে হচ্ছে পলিস্টার, বুঝতে পারছো?
তাহলে এখানে কত হবে 80%, আর এখানে হবে কত 8.5। এটা হচ্ছে C2, তাহলে পলিস্টার পলিস্টার তাহলে এখানে কত 20%, আর রিগেইন রেটটা কত 0.0 ডিভাইডেড বাই 80%, মানে 80 প্লাস 20। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তোমাকে। এই এক্সাম্পলটা একটু খেয়াল করো। এই যে পার্সেন্ট, এত পার্সেন্ট মিক্স করা হচ্ছে, ময়েশ্চার রিগেইন হচ্ছে যথাক্রমে এত এত পার্সেন্ট। তাহলে কি হচ্ছে, যত পার্সেন্ট সেটার সাথে গুণ করছে ময়েশ্চার কন্টেন্ট বা রিগেইন, যত পার্সেন্ট অ্যাড করছি তার সাথে ময়েশ্চার রিগেইন, ডিভাইডেড বাই ওই যে যত যত পার্সেন্ট আমি মিক্স করছি। তাহলে এটা দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে এটার ময়েশ্চার রিগেইন হয়েছে 3 পয়েন্ট এত পার্সেন্ট। ঠিক আছে, কারণ আমরা এত পার্সেন্ট ধরছি, এখানে পার্সেন্ট ধরছে ডিফারেন্ট। আমি তো 80-20 বলছি, এখানে পার্সেন্ট ধরছে কত 67-33। এবং এটা কি পলিস্টার, এটা হচ্ছে পলিস্টার প্রধান প্রাধান্য বেশি, তার জন্য এটাকে আমরা বলি পিসি। হ্যাঁ, ওটাকে বলে সিভিসি, এটাকে বলা হচ্ছে পিসি। তাহলে পিসি ব্লেন্ডেড ইয়ার্ন, যেখানে পলিস্টার হচ্ছে 67% এবং কটন হচ্ছে 33%। তাহলে এটার ক্ষেত্রে ময়েশ্চার কন্টেন্ট দেখো কত আসছে, বুঝতে পারছো? আগের মতো নাই কিন্তু, 0.0 না, আবার 8.5ও না। ঠিক আছে না? জি স্যার। পারা যাবে? হ্যাঁ বলো। স্যার 3 জন মেবি রিকোয়েস্ট দিয়েছে স্যার, আপনাকে একটু বলতে বললো। ওয়াল্লাহ, একজন। পড়ার সময় আসলে এগুলো কাজ করতে গেলে আর হয় না। জি স্যার, সরি স্যার, মানে বলতে বললো। না না ঠিক আছে, আমি তো ভুলে গেছি, ওইটা দেখতেই ভুলে গেছি। হিসাবের মাঝখানে আসলে ওই যে বলে না যে ম্যাথমেটিক্স করতে গেলে মানে অন্যদের দিকে আর খেয়াল করতে মানে মনে থাকে না। মনে থাকে না। আমার এক স্যার বলতো যে ম্যাথমেটিক্স করতে করতে কখন রাত হইতো আর কখন দিন হইতো আমরা টের পাইতাম না। আমি বলি স্যার ওটা হচ্ছে কি যদি আপনি সমাধান না খুঁজে পান। ঠিক আছে, আর যদি সমাধান জানেন তাহলে আসলে দিনও হবে না রাত হবে না, সাথে সাথে শেষ হয়ে যাবে। আর সমাধান যদি না জানেন ওইটা সারা রাত কেন সারা দিন কেন ওইটা কখনোই মিলবে না। আগে সমাধান জানতে হবে, আগে ম্যাথ থাকতো যে এগুলো সলভ করে। এখন ইন্টারমিডিয়েট, তারপরে ইন্টারের এখন আছে, আর সামনে ম্যাথ আছে কিনা আল্লাহ জানে। আস্তে আস্তে সব চেঞ্জ করে ফেলছে। আমাদের সময় তো ম্যাথ করতে করতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে প্রায়। ম্যাথ ম্যাথ ম্যাথ, তোমাদের এই যে অনার্সে এসে দেখো ম্যাথ এখানে কম, কিছুটা কম, আরো বেশি ভালো হওয়া উচিত আর কি। আরো ম্যাথ অ্যাড হইলে তখন তুমি এগুলা আরো মজা পাইবে। তবে আমাদের ম্যাথ গুলো একটু ডিফারেন্ট, ঠিক না? ওই জেনারেল ম্যাথও না, আবার অনেকটা হায়ার ম্যাথও না। আমাদের ম্যাথ গুলো একটু ডিফারেন্ট, কোন রুলসে কাজ করে না, বুঝছো? এরা আবার এদের একটা নিজস্ব রুলস আছে। অন্য কাউকে দিলে সে কিন্তু পারবে না, ও বুঝবেই না যে আসলে রিগেইন কি। ঠিক আছে, ঠিক না? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কেন আমি এটার সাথে এইটাই গুণ করতেছি, গুণ এটার সাথে কেন আমি এটাই গুণ করতেছি। ঠিক আছে, মানে ওরা এই কারণই খুঁজে পাবে না। আগে বলবো যে ভাই তুই আগে টেক্সট করে আয়, তারপরে তুই এগুলা হিসাব করা শিখ। ঠিক আছে, ওই সরাসরি তোর ম্যাথ পারলেই যে তুমি এটা পারবা এমনটা না। ঠিক আছে, আমরা ম্যাথ পারি বাট ম্যাথ পারলে কিন্তু হবে না। ম্যাথের অ্যাপ্লিকেশন এখানে ডিফারেন্ট। ওই যে আমরা বলি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে। তুমি অনেক যোগ বিয়োগ গুণ ভাগ এটা সেটা ক্যালকুলাস ম্যালকুলাস অনেক কিছু পড়ছো, বাট তুমি কিন্তু এগুলোর ব্যবহার জানো না। বাট এখন কিন্তু আমরা প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা যোগ, কেন আবার ডিভাইড করতেছি, কেন আবার 100 দিয়ে গুণ করতেছি, কেন আবার এটাকে পয়েন্টে নিয়ে যাচ্ছি, অনেকগুলো কিন্তু কারণের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপ্লাই করতেছি। এখন কিন্তু অকারণে কোনো কাজ করতেছি না। ঠিক আছে, আর তোমাকে কেউ সূত্র বইলাও দিবে না যে কেন এটা গুণ করছো, কেন এটা ভাগ করছো, ভাগ করার কি আদৌ দরকার আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখানে সূত্র, মানে এই সূত্রটা বুঝতে পারছো কিনা? এই সূত্রটা মানে সূত্র আছে এবং সেটা দিয়ে আমরা কাজ করতেছি। এখন আসো আমরা এটা একটু সলভ করি। এটা সলভ করতে হলে ম্যাথের মজাটা আসলে এখানে
আরো যদি আমরা একটু ভালো ম্যাথমেটিশিয়ান হইতাম, আরো ভালো ম্যাথমেটিশিয়ান, তাহলে আমরা আরো বেশি মজা পাইতাম। ওকে, তাহলে প্রথমে ছিল কত? 80%, ঠিক না? 80% তো এই আসো নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি বলি 80%, সরি, পার্সেন্ট কটন প্লাস কত পার্সেন্ট বলছি? 20%, না? 20% আমি নিচ্ছিলাম কি? পলিয়েস্টার, সরি সরি সরি, পলিয়েস্টার। আমরা এখন এত বড় ম্যাথ করার সময় নাই আর কি, বুঝছো? আমি একটু শর্টকাট করি। তাহলে কটনের ময়েশ্চার রিগেন কত? স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেন 8.5, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে 80% মানে 8.5 হচ্ছে 100%, তাহলে এটার আসলে 0.80 এই পরিমাণ পানি আসলে আসবে, প্লাস পলিস্টারের ময়েশ্চার রিগেন হচ্ছে 0.04, এটার আসবে কত পার্সেন্ট? 20%, তাহলে 0.20। এটাই হচ্ছে নর্মাল হিসাবটা। তাহলে এইটাই ইজ ইকুয়াল টু যা আসে সেটাই হচ্ছে এই ফাইবারের অর্থাৎ সিভিসি এটার ময়েশ্চার রিগেইন, স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন। তাহলে এখানে দেখো কত আসে, এই যে 0.85 এর 80%, সরি, আর 0.04 এর 20%, এটা ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট দেখো? 3 পয়েন্ট সামথিং নাকি? তো মোবাইলও আটকা, ক্যালকুলেটর কই? আছে তোমাদের কাছে ক্যালকুলেটর? এটা ছোট্ট একটা হিসাব, একটা গুণ করো। আমার আগের থেকে দেখো সূত্র কি বেশি কঠিন হয়ে গেছে না সহজ হয়ে গেছে? দেখো কত আসে? 6.88। আরে কোথায় লিখতেছি? 6.88, বুঝতে পারছো? সিক্সটি সেভেন পার্সেন্ট পলিয়েস্টার, পলিয়েস্টার প্লাস 33% কি কটন দিছিলাম না পরে, পরের ম্যাথটাতে যেটা আমরা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তাহলে এখন আমার সূত্রটা কিভাবে আসবে? পলিয়েস্টারের ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 0.4, এটাকে আমি গুণ করব তার পার্সেন্ট অনুযায়ী, তাহলে 0.67 প্লাস আমার কটনের ময়েশ্চার রিগেইন হচ্ছে 8.5%, এটা থেকে আসবে পানি কতটুকু? 0.33%। তাহলে দেখো এখান থেকে অ্যান্সারটা কত আসে? ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু 0.67 প্লাস 8.5 ইন্টু 0.33, তাহলে 3.073, ঠিক আছে? কি পারা যায় কিনা? হ্যালো, শুনতেছো? ইয়েস স্যার। জি স্যার। পারা যাবে কিনা এই যে ম্যাথ গুলো? পারা যাবে জি স্যার, পারা যাবে স্যার। জি স্যার। আশা করি, এবং কেন গুণ করতেছি সেটাও আশা করি কিছুটা হইলেও বুঝতে পারতেছো, ঠিক না? এই কেন গুণ করতেছি এটা,
কারণ হচ্ছে এর ময়েশ্চার রিগেইন ডিফারেন্ট, এর ময়েশ্চার রিগেইন ডিফারেন্ট, তাহলে এটার এত পার্সেন্ট, ওইটার এত পার্সেন্ট, তাহলে আলটিমেটলি সে এত পার্সেন্ট পানি অ্যাবজর্ব করতে পারবে। ঠিক আছে, এটাকে বলে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন পার্সেন্ট। ওকে, তাহলে আমরা ম্যাথ শিখলাম, আমরা ফ্যাক্টর গুলোও শিখলাম, অনেকগুলো জিনিসও আমরা শিখতে পারলাম। এটাকে হাসিন সামজাদ সিফাত। তাহলে আশা করবো আজকের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে পারি, কি বলো? জি স্যার। এখানে অনেক পেজ আছে, আরো অনেক কিছু আছে, আমি ওগুলোতে আর যাবো না। এই চ্যাপ্টার আমরা আপাতত এখানে শেষ করব। ওই তোমাদের ময়েশ্চার, ওই যে হিউমিডিটি, যেটা ওই যে এই যে এটা, হ্যাঁ, এটা তোমরা অলরেডি প্র্যাকটিক্যাল করছো, এটাও এখানে আছে। হ্যাঁ, ওয়েট বাল্ব, জি স্যার। ওয়েট বাল্ব এন্ড ড্রাই বাল্ব, হাইগ্রোমিটার, এটা এখানে অলরেডি ইনক্লুডেড। আরো কয়েকটা মেথড আছে, তুমি যদি ময়েশ্চার বা রিলেটিভ হিউমিডিটি নির্ণয় করতে চাও, একটা মেথড শিখলে যথেষ্ট আর কি, আমাদের আর দরকার নেই। আর ইদানিং কতগুলো ডিজিটাল মিটার আছে, ডিজিটাল, সেগুলো ইউজ করলে সেগুলো হবে। এই যে একেবারে লাস্ট পেজে দেখো, ওই যে ময়েশ্চার কন্টেন্টের একটা সূত্র আছে, ময়েশ্চার রিগেইনের একটা সূত্র আছে, অর্থাৎ আমরা এটা অলরেডি শিখে ফেলছি। তার মানে আমরা একেবারে পুরো চ্যাপ্টারটাকেই আমরা ক্লোজ করতে পারি আর কি। ঠিক আছে, ওকে স্যার। আপাতত এই ভদ্রলোকের একটা বইয়ের একটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারি। আহা, সেভ করলাম কেন, ফাইলটা নষ্ট হয়ে গেল, যা। এত দাগাদাগি রেখা ফাইলটাই নষ্ট করে দিলাম, এগুলো কে ডিলিট করবে এখন আগে বসে বসে। ওকে, তাহলে এখন আমরা এসে চলে আসি, আমাদের ক্লোজ করি আজকের চ্যাপ্টারটা আমরা শর্ট